শ্বশুরবাড়িতে প্রবেশ করা মাত্রই আমার শাশুড়ি আমাকে দেখে কিছুটা থমকে গেলেন বোধহয়। কারণ এতক্ষণ যাবৎ তিনি তার ছোট মেয়ের জামাইকে অর্থাৎ আমার ভাইরা ভাইকে খুব যত্ন সহকারে এবং জামাই আদরের মতোই খাবার খাওয়াচ্ছিলেন। আর ঠিক সেই মুহূর্তে আমি কোনো নিমন্ত্রণ ছাড়াই এখানে চলে এসেছি। আমার আগমনে যে তিনি একটুও খুশি হননি সেটা তার ওই কপালখানি কুঁচকে ফেলাতে বুঝে ফেললাম। তিনি ভ্রু দুটো কুঁচকে বিরক্তি প্রকাশ করলেও আমার ভাইরা ভাই ঠিকই আমাকে দেখে ভদ্রতার খাতিরে বলল, আরে ভাইরা, তাড়াতাড়ি বসে পড়ুন টেবিলে। মাপ করবেন, আসলে আপনাকে ছাড়াই খেতে বসে গেছি। মা তো বললেন আপনি নাকি আসবেন না। ছোট মেয়ে জামাই সুমনের মুখে এমন কথা শুনে কিছুটা থতমত খেলেন বোধহয় আমার শাশুড়ি। পরেক্ষণেই আমি বললাম, না না, সমস্যা নেই, তুমি খাও। আসলেই আমার আজ আসার কথা ছিল না, কারণ আজ অফিসে কাজের বেশ চাপ ছিল। শাশুড়ি মা আমাকে ফোনে অনেক জোরাজুরি করার পরও তখন না করে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই অফিস থেকে ছুটি দিল, তাই না জানিয়েই আবার এসে পড়েছি আর কি। তুমি এখন খাও, আমি না হয় পরেই খাবো। পর মুহূর্তেই শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, মা, রায়সা কি রুমে আছে? হাজারো অনিচ্ছা সত্ত্বেও তিনি আমার প্রশ্নের প্রতি উত্তরে বললেন, যেও দেখো, থাকতেও পারে, আর না থাকলে হয়তো গোসল করতে গিয়েছে। এমন গা ছাড়া উত্তর শুনে যে কারোরই মনে রাগ সঞ্চয় করার কথা, তবে আমি তা করলাম না, কারণ তার এমন ব্যবহারের সাথে রায়সা কিংবা আমি অনেক আগে থেকেই অভ্যস্ত। রুমে এসে রায়সাকে দেখতে না পেয়ে বুঝতে পারলাম ও গোসল করতে গিয়েছে, তাই আর কিছু না ভেবেই ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিলাম। সত্যি বলতে শাশুড়ি মা নিজের ছোট মেয়ের জামাইয়ের জন্য এত বড় আয়োজন করা সত্ত্বেও আমাকে একটিও কলও দেননি। তবে আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছি রায়সার কারণে, কেননা ও তো সব কিছু নিজ চোখেই দেখছে, তবুও কেন আমাকে বিষয়টা একবারও ফোন দিয়ে জানানোর চেষ্টা করলো না। আমি কি তাহলে এই বাড়িতে এতটাই পর হয়ে গেলাম? এসব ভাবনার মাঝে হঠাৎই দরজার ওপাশ থেকে আমার স্ত্রী রায়সা ও শাশুড়ির কথোপকথন আমার কানে আসলো। অজানা কৌতূহলে কানটি একটু খাড়া করতেই ওপাশ থেকে আমার শাশুড়ি রায়সাকে বলে উঠলেন, কিরে ছ্যামড়ি, তোরে না কতবার বললাম তোর স্বামীকে কোনো কিছু জানাবি না? তোর মতো এমন ছ্যাচড়ার জন্য আমার জামাইকে খাওয়াইয়া একটু শান্তি পেলাম না। মায়ের এমন কথা শুনে রায়সা বেশ ইতস্তত ভঙ্গিতে বলল, মা, বিশ্বাস করো, আমি আমার স্বামীকে কোনো কলই দেইনি আজ। সে তো অন্য কাজেও এখানে আসতে পারে, তাই না? অন্য কি কাজে আসবে আর? তুই যেমন ছ্যাচড়া, তোর জামাইও হয়েছে তেমনি ছ্যাচড়া। জায়গা জমির ভাগটা নিয়ে গেলেই তো পারিস, বারবার আমাকে এত জ্বালাস কেন বলতো? রায়সা তার মায়ের কথায় বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা মা, আমি ওকে চলে যেতে বলছি, থাপ্পড় দিয়া দাঁত ফালাইয়া দিমু। এখন কি উল্টা আমাকে খারাপ বানাইতে চাস? ছ্যাচড়ামি করে যেহেতু এসেই পড়েছে, তাহলে পেট পুজো করেই যেতে বল। আমি আবার কোনো ছ্যাচড়াদের অভুক্ত রাখি না। এই বলেই তিনি দরজার ওপাশ থেকে অনেকটা দ্রুত পায়ে প্রস্থান করলেন। আমার স্ত্রী এসব কথা শোনার পর মুখখানি কালো করে রুমে প্রবেশ করল, কিন্তু আমাকে দেখার পরেক্ষণে মুখমণ্ডলটিকে স্বাভাবিক করে বলল, এ কি, তুমি কখন এলে? আসার আগে অন্তত আমাকে একটা ফোন দেওয়ার দরকার ছিল, তাই না? কেন, আমি আসাতে কি সুমনের আদর আপ্যায়নে ভাটা পড়ল না কি? আর এখানে আমি এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য, কোনো কিছু খেতেও আসিনি আর ছ্যাচড়ামিও করতে আসিনি। আমার কথায় রায়সা যে বেশ অবাক হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ সে জানেই না যে দরজার ওপাশের কথোপকথন আমি খুব স্পষ্টতই শুনতে পেয়েছি।
তবুও নিজের সৎ মায়ের দুর্ব্যবহারকে ঢাকার জন্য রাইসা কিছুটা উৎকণ্ঠা নিয়ে বলল, আরে মায়ের কথায় তুমি কিছু মনে করো না তো। মা এমনিতেই একটু বদমেজাজি স্বভাবের, তাই কি থেকে কি বলে ফেলেন তার ঠিক নেই। এখন এসব কথা বাদ দিয়ে খেতে চলো। এই মেয়েটিকে দেখে কিংবা ওর কথা শুনে আমি মাঝে মধ্যে প্রচণ্ড রকমের অবাক হই। আমার আদৌ জানা নেই কোনো মেয়ে নিজের আপন মায়ের থেকেও এই ধরনের অপমান শুনে স্থির থাকতে পারবে কিনা। আর সেখানে রাইসা স্বয়ং তার সৎ মায়ের থেকে প্রতিনিয়ত এভাবে অপমানিত হচ্ছে। কিন্তু এই নিয়ে কখনোই মেয়েটির মধ্যে আমি খারাপ কোনো প্রতিক্রিয়া দেখতে পাইনি। উল্টো যখন বাড়িতে আসবে ঠিক তখনই এটা ওটা নিজের মায়ের জন্য নিয়ে আসবে। শুধু তাই নয়, প্রতি ঈদে আমার শাশুড়ির শাড়ি কেনার জন্য আমাকে আলাদা কিছু পরিমাণ অর্থ বরাদ্দ রাখতে হয়। মাঝে মধ্যেই ওর এসব কর্মকাণ্ড দেখে আমার প্রচণ্ড রকমের রাগ হয়। কিন্তু মেয়েটির এমন মায়াবী মুখমণ্ডল দর্শন করলেই আমি কেমন যেন চুপসে যাই। শ্বশুর বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় আমার শাশুড়ি কিংবা রাইসার সৎবোন সুমি আমার দিকে মুখ ফিরিয়ে না তাকালেও আমার শ্বশুর এবং ভাইরা ভাই সুমন বেশ আন্তরিকতার সাথে আমাদেরকে সেখান থেকে বিদায় দিলেন। শ্বশুর আব্বা কখনোই শাশুড়ির ভয়ে বিদায় দেওয়ার সময় বাড়ির চৌকাঠ অবধিও আমাদেরকে পৌঁছে দেন না। কিন্তু আজ দেখলাম সবচেয়ে অবাক করা বিষয় হলো তিনি আমাদেরকে বিদায় দেওয়ার সময় পুরো বাস স্ট্যান্ড পর্যন্ত চলে এসেছেন। ঘটনার আকস্মিকতায় আমি এবং রাইসা দুজনেই বেশ অবাক হলাম বটে। বাসে ওঠার সময় হঠাৎই আমার শ্বশুর আব্বা তার দুই হাত দিয়ে আমার এবং রাইসার একটি হাত চেপে ধরে বলে উঠলেন, তোমাদের সাথে কিছু কথা আছে আমার। কৌতূহল নিয়ে আমি বললাম, জি বলুন, কি কথা বলতে চান? পরেক্ষণে তিনি আমার হাতটি ছেড়ে রাইসার হাতটি শক্ত করে ধরে পকেট থেকে একটি দলিল জাতীয় কিছু বের করে ওর হাতে গুজে দিয়ে বললেন, মা, এই দলিলে আমি তোর নামে 2 কাঠা জমি লিখে দিয়েছি। তুই আর ওই বাড়িতে কখনোই আসিস না। আমাকে মাপ করে দিস। আজ আমি তোর মায়ের কাছে সত্যিই অসহায়। রাইসা ওর বাবার মুখে যে এমন কথা শুনবে তা যেন ওর ভাবনাতেই ছিল না। নিজের আবেগকে প্রশমিত করতে না পেরে লোকালয়ের মাঝেই ও হু হু করে কেঁদে দিল। আমি মনে মনে এই সিদ্ধান্তে খুশি হলেও এই মুহূর্তে তেমন কিছু না বলেই রাইসাকে নিয়ে বাসে উঠে পড়লাম। বিদায়ের সময় আমার স্ত্রী তার বাবার দিকে এক নজরও দৃষ্টি নিক্ষেপ করেনি। হয়তো ওর মনের মধ্যে বাবার প্রতি প্রচণ্ড অভিমানের জন্ম নিয়েছিল। বিয়ের পরপরই আমি জানতে পারি আমার শাশুড়ি আমার স্ত্রীর আসল মা নয়, বরং আমার আসল শাশুড়ি রাইসার জন্মদানের সময়ে পরপারে পাড়ি জমিয়েছিলেন। আমার শ্বশুর এই মহিলাকে অনেক বিশ্বাস করে নিয়ে আসলেও তিনি এই বাড়িতে আসার পরপরই নিজের আসল রূপ উন্মোচন করেন। রাইসা যেহেতু ছোটবেলা থেকে ওনাকেই মা হিসেবে দেখে এসেছে, তাই ওর মনে ততক্ষণে হাজারো অবহেলা এবং অত্যাচারের পরও গেঁথে গিয়েছিল যে তিনিই ওর আসল মা। তিনি বরাবরই আমার স্ত্রীকে বাড়ি ছাড়া করার প্রয়াস চালিয়েছিলেন, কিন্তু শ্বশুরের কারণে সেটা কখনোই সম্ভব হয়নি। বিয়ের পরপর যখন আমার প্রতিও তিনি সৎ জামাইয়ের মতো আচরণ করেছিলেন, তখন মাঝে মধ্যেই আমি তাকে 2-1টা কথা শুনিয়ে দিতাম, যেই কারণে তিনি আমার প্রতি চরম অখুশি ছিলেন বটে। আমি ভেবে পাই না একটি মেয়ে এত অবহেলার পরও কোন মায়ায় পড়ে তার বাবার বাড়িতে বেড়াতে আসে। তবে আমি কখনোই আমার স্ত্রীর কোনো কাজে আজ পর্যন্ত বাধা দিইনি। 2 মাস পরের ঘটনা, হঠাৎই আমার শ্বশুরের ক্যান্সার ধরা পড়ে। আমার শ্বশুর বিষয়টি আমাদের নিকটে বেশ কিছুদিন গোপন রাখলেও মুহূর্তে 1 কান 2 কান করে আমাদের কানেও খবরটি চলে আসে।
ইতপূর্বে আমার শাশুড়ি তার আপন মেয়ের শ্বশুরবাড়িতে বড় হতে গিয়ে ততদিনে আমার শ্বশুরের পকেট খালি করে দিয়েছিলেন। কিন্তু আমার শ্বশুরের এই বিপদসংকুল মুহূর্তে যখন আমার ভাই এগিয়ে আসছিল না, তখনই তাদের আসল চেহারা প্রতীয়মান হয়। এখানে আমার শালিকা সুমিকেও দোষ দিয়ে লাভ নেই, কারণ সে যেখানে তার স্বামীরই তার বাবার পাশে দাঁড়াবে না, সেখানে তার এগিয়ে আসাটা ব্যর্থ প্রয়াস, তাছাড়া আর কিছুই নয়। হসপিটালের বারান্দায় আমি, রায়সা এবং আমার শাশুড়ি বেশ দূরত্ব নিয়ে দাঁড়িয়ে আছি। রুমের ভেতরেই আমার শ্বশুরের ক্যান্সার নিরাময়ের জন্য কেমোথেরাপি দেওয়া হচ্ছে। আমার স্ত্রী তার বাবার এমন মুমূর্ষ অবস্থার জন্য আমার পাশে বসেই কাঁদছে, আর আমার শাশুড়িও একটু দূরেই আরেকটি বেঞ্চে বসে নিজ স্বামীর জন্য কষ্ট লোপন করছেন। ওই মহিলার মিথ্যা কান্না দেখে আমার মনে কেন যেন রাগের আভা ফুটে উঠেছে, কারণ যেই মহিলা সুযোগের সদ্ব্যবহার করে নিজের সৎ মেয়েকে বাড়ি ছাড়া করার প্রয়াস চালায় এবং স্বামীর ওপর কৃতিত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে, তার আসলেই এমন কান্না মানায় না। সবচেয়ে অবাক করা বিষয় হলো, আমার শ্বশুরের চিকিৎসার সব খরচ আমি নিজেই দিয়েছি, কারণ যেখানে তিনি যেহেতু তার সম্পত্তির একটা অংশ আমার স্ত্রীকে দিয়েই দিয়েছেন, সেই হিসেবে তার প্রতি আমার একটা দায়িত্ব থেকেই যায়। কেমোথেরাপি দেওয়ার পর শ্বশুর আব্বাকে যখন রুম থেকে বের করা হয়, তখন তিনি সেই মুমূর্ষ অবস্থাতেই আমাকে জড়িয়ে ধরে বলেন, বাবা, তুমি আজ না থাকলে হয়তো এখনই আমাকে পরকালের টিকিট ধরতে হতো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি তোমার মতো একজন মেয়ে জামাই পেয়েছি। আমার খুব ইচ্ছে হয় ওই দজ্জাল মহিলার সঙ্গ ছেড়ে দিয়ে তোমাদের সঙ্গে থাকতে। আমার আজকের এই অবস্থার পিছনে আর কেউ নয়, বরং এই মহিলাই দায়ী। এই মহিলা আমার আর আমার মেয়ের জীবন শেষ করে দিয়েছে। কথাগুলো চিৎকার দিয়ে বলার কারণে আমার শাশুড়ি লজ্জায় আর নিজের অশ্রুজল আটকে রাখতে পারলেন না। হয়তো তিনি আজ হাজারো প্রশ্নের উত্তর একসাথে পেয়ে গিয়েছেন। তবে একথাও সত্য যে কুকুরের লেজ যেমন সোজা হয় না, তেমনি আমার শাশুড়িও স্বভাবও কোনো দিন বদলাবে না। এই মুহূর্তে তার কান্না তো মাত্র সীমিত সময়ের। অনুশোচনাবোধ বাকিটা জীবন তো তিনি পূর্বেই সেই সৎ মায়ের বৈশিষ্ট্যকেই বয়ে বেড়াবেন। এই দুই উদাহরণ ছাড়া চিরায়ত বাণিত সেটাই যে সৎ কখনো আপন হয় না রে পাগলা, সৎ সৎই থাকে। আজকের নিবেদন এখানেই সমাপ্ত। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।